নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি নিয়ে আমরা এই স্কিল বাংলা চ্যানেলে যতদিন ধরে চর্চা করছি, আমরা একটা শব্দ 2 মাসে 1 মাসে ফিরে ফিরে পাই, সেটা হচ্ছে টাকো। টাকো জিওপলিটিক্সের একটা আনঅফিসিয়াল টার্ম। টাকো মানে কি? টাকোর ফুল ফর্ম হচ্ছে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, যার বাংলা করলে দাঁড়ায় ট্রাম্প সর্বদা পাল্টি খায়। এবার ট্রাম্প যে পোস্টটা গতকাল করেছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, সেই পোস্টটা দেখার পর গোটা পৃথিবীর জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছে, এবং আমি নিজেও 5-7 মিনিট ওটাকে বারবার করে দেখেছি, পোস্টার প্রথম ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পর্যন্ত, যে নিজের চোখে ঠিক দেখছি তো। গোটা পৃথিবীর জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছে যে এর থেকে বড় টাকো আর কিছু হতে পারে না, গ্রেটেস্ট টাকো টিল ডেট। এবং এতদিন ট্রাম্প যেগুলো করছিল সেটা হচ্ছে, ট্রাম্প নিজে কোনো সিদ্ধান্ত নিয়েছে, ট্রাম্পের টার্মে কোনো সিদ্ধান্ত হয়েছে, সেইটার থেকে ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসছে, পাল্টি খাচ্ছে। বাট এবারে দেখা গেল আমেরিকা দেশটার একটা লং স্ট্যান্ডিং পলিসি, সেই পলিসিটাকেও ট্রাম্প এইভাবে উল্টে পাল্টে দিতে পারে। কি? সাউথ কোরিয়া। ট্রাম্প নিজের পোস্টে বলছেন যে সাউথ কোরিয়ার সঙ্গে আমাদের দেশ এতদিন ধরে প্রচুর যৌথ মিলিটারি এক্সারসাইজ করেছে এবং এগুলো খুব কস্টলি, আমাদের দেশের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এগুলো করার কোনো দরকার নেই। সেই সাউথ কোরিয়া যার সিকিউরিটির দায়িত্ব অফিসিয়ালি আমেরিকা, সেই সাউথ কোরিয়া যে বেঁচে থাকে আমেরিকার ভরসায়, সেই সাউথ কোরিয়া যার সঙ্গে আমেরিকার মিউচুয়াল ডিফেন্স ট্রিটি আছে, এবং তার সঙ্গে বলছেন ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে যে কিম জং উন, নর্থ কোরিয়ার সর্বে সর্বা, তিনি আমার খুব ভালো বন্ধু, ফ্রেন্ড কিম জং উন, এবং আমি চাই না কিম জং উন আনকমফোর্টেবল হোক। কিম জং উন যা চাইবে তাই হবে। সাউথ কোরিয়ার সঙ্গে থেকে আমার বন্ধু কিম জং উনকে আমি ডিসকমফোর্ট পৌঁছাতে চাই না ওনাকে। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীর যারা বিভিন্ন আইডিওলজির ওপর পড়াশোনা করেন, চর্চা করেন, তারাও নিশ্চয়ই তাদের চোখ ছানা বড়া হয়ে গেছিল এটা দেখে। কেন? কারণ এই রিসেন্ট কয়েক বছর আগে পর্যন্ত সারা পৃথিবী জানতো এবং মানতো যে আমেরিকা হচ্ছে ডেমোক্রেসির রক্ষক। ডেমোক্রেসি, গণতন্ত্র, সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে যাতে ডেমোক্রেসি থাকে তার জন্য আমেরিকা চেষ্টা করে যায়। এখনো পর্যন্ত, মানে বলা উচিত নয়, ক্লাসে অফলাইনে মাঝে মধ্যে মুখ থেকে বেরিয়ে যায়, গাম্বাট আর বলদ, স্টুডেন্টদের এই দুটো অপশব্দ আমি বলি, যে এখনো ভারতবর্ষে এরকম কিছু গাম্বাট এবং বলদ আছে যারা এখনো মনে করে যে না না না, বাংলাদেশে ট্রাম্প বা আমেরিকা ডেমোক্রেসি স্থাপনার জন্যই চেষ্টা করছিল, ভারতে আমেরিকা ডেমোক্রেসি স্থাপনের জন্যই চেষ্টা করে। তো 2026 সালেও এরকম গাম্বাট আছে দেখে খারাপও লাগে, হাসিও পায়, কিন্তু মোটামুটি যাদের নর্মাল আইকিউ বা কমন সেন্স আছে তারা বুঝে গেছে যে আচ্ছা, তাহলে এই যে আমেরিকা সারা পৃথিবীতে ডেমোক্রেসি রক্ষা করে বেড়ায়, হঠাৎ হঠাৎ কোনো কোনো দেশে সরকার ফেলে দেয় আমেরিকা, বলে আহা ডেমোক্রেটিক সরকার আনছে ওই দেশে আমরা, এটা ডাহা মিথ্যে। এটা আমরা ডোনাল্ড ট্রাম্প যে খুল্লা কাজকর্মগুলো করতে শুরু করলো, ওপরের সুগার কোটিংটাকে সরিয়ে দিয়ে, তার ফলে সারা পৃথিবীর কমন সেন্সওয়ালা মানুষজন বুঝেই গেছে। কিন্তু যারা এখনো আমেরিকাকে মনে করে ডেমোক্রেসির রক্ষক, যারা মনে করে ডিপ স্টেট বলে কিছু হয় না, যারা এখনো নিজেরাই মিম বানায় সবকিছুর মধ্যে ডিপ স্টেট দেখতে পান আপনি, তাদের এবার কি অবস্থা? কারণ নর্থ কোরিয়া হচ্ছে ডেমোক্রেসির উল্টো দিকে যদি কিছু থাকে সেটা হচ্ছে নর্থ কোরিয়া। কিম জং উন শেষ কথা ওখানে।
ওখানে মানুষ কি চুলের ছাঁট হবে সেটাও কিম জং উন ঠিক করে দেয়, লিটারালি, গল্প বলছি না। নর্থ কোরিয়া এইভাবে চলে যে চুল তুমি এই 4টে ছাঁটেই কাটতে পারবে। তো আমেরিকা যারা গণতন্ত্রের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে, সেই আমেরিকার আদর্শগত শত্রু সবাই জানতো নর্থ কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প বলছে না কিম জং উন তো আমার বন্ধু, ফ্রেন্ড। এবং জিওপলিটিক্স নিয়ে খুব একটা চর্চা যারা করেন না তারাও এটুকু বুঝতেন এবং জানতেন যে আমেরিকার অ্যালাই হচ্ছে জাপান, সাউথ কোরিয়া আর তাইওয়ান, এই 3টে দেশ। এই 3টে দেশকে বাঁচানোর দায়িত্ব আমেরিকার। এই 3টে দেশ কার ভয়ে ভীত? রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়া, এরা একটা দলে। উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমেরিকা। রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়ার থেকে জাপান, তাইওয়ান আর সাউথ কোরিয়াকে বাঁচানোর জন্য। তাদের মাথাতেও ঢুকছে না যে ভাই কোথাকার কি অ্যালাই কি হয়ে গেল। আমি বরং আপনাদেরকে একটু ম্যাপটা দেখাই, আপনাদের এই 6টা দেশ বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমেই আপনারা মানে যে নিউজ পোর্টালই খুলবেন আমাকে আর বলতে হবে না, একমাত্র কারোর যদি খুব প্রিয় শব্দ হয় ভুয়া খবর, সেই কমেন্টে লিখবে ভুয়া খবর। বাকি সবাই জানবে যে আপনি আল জাজিরা খুলুন কি সিএনবিসি কি বিবিসি, সব জায়গায় এক কথা, ট্রাম্পের এই টাকো নিয়ে। এবার এই যে গোটা ঘটনাটা পৃথিবীর কোন প্রান্তকে কেন্দ্র করে হচ্ছে? সাউথ কোরিয়াকে কেন্দ্র করে, তাই না? সাউথ কোরিয়া দেশটার রাজধানীর নাম হচ্ছে সিওল। তো এই সোল বা সিওল, মানে নাম বানান সিওল, উচ্চারণ হয় সোল। তো তারা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের দেশ ভারত। এই ভারতের পাশে হচ্ছে চীন, তাই তো? এই ভারত, নেপাল, চীন। এই চীনের এই দিকে আপনি চলে আসুন, চীনের ওপরে হচ্ছে মঙ্গোলিয়া, তার ওপরে হচ্ছে রাশিয়া, এই দিকে হচ্ছে চীনের পাশেই রাশিয়া, রাইট? এই যে রাশিয়া, ঠিক আছে? এইবার আপনি এই জায়গাটায় চলে আসুন, এই যে বেজিং, ঠিক আছে, চীনের রাজধানী। এইবার দেখুন বেজিং এর ঠিক কাছে কোরিয়া দেশ, এর ওপরের দিকটা হচ্ছে নর্থ কোরিয়া, নিচের দিকটা হচ্ছে সাউথ কোরিয়া। কোরিয়ার দেশটা দুটো টুকরো, নর্থ সাউথ। ওকে, এবার এবার এই পাশেই হচ্ছে জাপান, আর এইখানটা হচ্ছে তাইওয়ান। চীন কি চায়? চীন চায় তাইওয়ানকে গিলে খেতে। চীন বলে তাইওয়ান আমারই জায়গা। তাইওয়ানকে সিকিউরিটি দিয়ে রেখেছে আমেরিকা। চীনের মানুষজন খুব করে চায় তাইওয়ানকে দখল করে নেওয়া হোক। আমরা এত বড় একটা দেশ, এই বিশাল দেশ, এই বিশাল দেশ এইটুকু তাইওয়ানকে কেন দখল করছে না? যে কোনো সময় আমরা অ্যাটাক করে দখল করে নিতে পারি, দ্বীপরাষ্ট্র কিছু করতেও পারবে না। বাট চীনের যারা পলিসি মেকার তারা জানেন আগে নাম্বার 1 ইকোনমি হতে হবে, ওই ধৈর্যটুকু রাখতে হয়। ঠিক যেরকম ভারতেরও অনেকে বাংলাদেশকে আমরা কেন উচিত শিক্ষা দিচ্ছি না, পলিসি মেকাররা জানেন মাথাটা ঠান্ডা রাখতে হয়, ঠিক আছে? শ্রীকৃষ্ণ দুমদাম দুমদাম করে ক্ষেপণাস্ত্র ছুড়ে কুরুক্ষেত্র যুদ্ধ জয় করেননি, ডিল করেছেন, ছল বল কৌশল সঠিক সময় সব হিসেব করে গোটা মহাভারতটা চালানো হয়েছিল। আজকের ভারতও সেইভাবেই চলে। তো যাই হোক, এই তাইওয়ানকে আমেরিকা রক্ষা করে। এদিকে নর্থ কোরিয়া, রাশিয়া এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক, এই এদিকেই রাশিয়া রয়েছে, ঠিক আছে? নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে অল টাইম উড়িয়ে দেবে এরকম একটা চিন্তা ভাবনা। সাউথ কোরিয়া কি করে বেচারা, এ আমেরিকার রক্ষা কবচ নিয়ে বসে আছে। আর এদিকে জাপান, রাশিয়া আর চীন, দুটো দেশের সঙ্গেই জাপানের বনে না। চীনের সঙ্গে তো অত্যন্ত বাজে সম্পর্ক জাপানের, মানে চীনারা, মানে ভারত পাকিস্তান যেরকম চীন জাপান ওরকম, কারণ ওদের অতীতে খুব তিক্ত ইতিহাস আছে। জাপানিরা চীনে গিয়ে মারাত্মক আর কি নরসংহার, গণধর্ষণ সব করে এসেছিল একটা সময়। জাপানিরা খুব দুর্ধর্ষ জাতি ছিল, তারপর ওরা ভদ্রসভ্য হয় লাস্ট 75-80 বছরে। তো জাপান ও চীন এবং রাশিয়া দুটো বড় বড় দেশ থেকে থ্রেটে থাকে সব সময়, আমেরিকার আমব্রেলা নিয়ে থাকে। আপনি তাহলে বুঝতে পারলেন যে কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটছে এবং কি ব্যাপার। এই 3টে ছোট্ট ছোট্ট জায়গা যারা
আমেরিকার নিরাপত্তায় বা আমেরিকার সিকিউরিটি আমব্রেলার ভরসায় বেঁচে থাকে। এবার এবার আমেরিকা বলে দিয়েছে যে না না, এসব টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই। এবার এই যে টাকাটা হলো, এর ইম্প্যাক্ট কি, এর ফল কি হবে? এর ফল কি হবে? যারা আজকে এই চ্যানেলটা প্রথম দেখছেন তারা আজকে প্রথম বুঝছেন, যারা স্কিল বাংলা চ্যানেলটা রোজ দেখেন তারা জানেন কি হবে। চলুন আমরা অঙ্কের মতো হিসেব করে নিই। খেয়াল করে দেখুন, আজকে প্রথম বলছি না, এটা আমি 2-3 মাস 6 মাস আগেও বলেছি যে আমেরিকার প্রতি পৃথিবীর ছোট ছোট দেশগুলোর যে ট্রাস্ট ছিল, যারা সুপার পাওয়ার, এরা তো ভদ্রজাত, ডেমোক্রেসি মেনে চলে, এরা তো কথা রাখবে, তো আমি এদের আমব্রেলার তলায় চলে যাই, আমি এদের অঙ্গুলি হেলন ছাড়া কোনো বিদেশ নীতি করব না, আমি এদের থেকেই সব আর্মস ইকুইপমেন্ট কিনবো, আমি আমেরিকাকে বছরে একটা টাকা দিয়ে দেবো, আমেরিকা আমাদের সুরক্ষা দিয়ে রেখে দেবে। এই গোটা ট্রাস্টটাই ডোনাল্ড ট্রাম্প নষ্ট করে দিয়েছে, যে ট্রাস্টটা আমেরিকার ওপর সারা পৃথিবীর ছিল। থ্যাংক ইউ ট্রাম্প দাদু, থ্যাংক ইউ, আপনি ইন্ডিয়ার জন্য একটা অপরচুনিটি খুলে দিয়েছেন। দেখুন, আজকে আমরা সাউথ কোরিয়া, তাইওয়ান, জাপান এদের নিয়ে কথা বলছি। এটা যদিও আজকে আমি কথা বলছি না, খেয়াল করে দেখুন, যখন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ পিক মোমেন্টে চলছে তখনই আমি বলেছিলাম যে জাপান, সাউথ কোরিয়াতে আমেরিকার যে সমস্ত সেনা ছিল তাদেরকে সরিয়ে নিয়ে চলে আসছে আমেরিকা ইরানের কাছে, যার ফলে জাপান, সাউথ কোরিয়া এরাও আমেরিকার উপর ট্রাস্ট হারাবে যে ভাই আমার এখান থেকে সেনা তুলে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা ইরানের এখানে, আমাকে এবার চীন রাশিয়া অ্যাটাক করলে আমি কি করব? তো এরা নিজেরা নিজেদের ডিফেন্সের কথা ভাবতে শুরু করবে, যে আর আমেরিকার উপর ভরসা করে থাকা যাবে না। খেয়াল করে দেখুন, 3 মাস আগে বলেছিলাম আমি, সঙ্গে এটাও বলেছিলাম এবং আজও বলছি, ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ এবং গালফ কান্ট্রিগুলো এরাও ভিতরে ভিতরে নিজেদের আর্মি রিস্ট্রাকচার করার কথা ভাবছে। আপনারা বিভিন্ন দেশের নিউজ দেখলেই বুঝতে পারবেন যে আমেরিকার ওপর ভরসা করে থাকা যাবে না। আমি আর একটা দেশের কথা আজকের ভিডিওতে প্রথম উল্লেখ করছি, আমার ক্যালকুলেশন পারমুটেশন কম্বিনেশন থেকে মাস 6 মধ্যে ইম্প্যাক্ট দেখতে পেয়ে যাবেন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এও আমেরিকার ওপর ভরসা করে থাকে, আমেরিকার আমব্রেলা থেকে এবার বেরিয়ে আসবে, নিজের মতো করে নিজের সিকিউরিটির কথা ভেবে নেবে। এবার এই গোটা ঘটনাটা ঘটার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? আর এই ওয়ার্ল্ড অর্ডার যখনই চেঞ্জ হয় তখন একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়। সেই অপরচুনিটিতে ভারতের জন্য সব থেকে বড় অপরচুনিটি হচ্ছে ডিফেন্স সেক্টর। সব থেকে বড় অপরচুনিটি ভারতের ডিফেন্স সেক্টর। ভারত যদি ঠিক মতো চেষ্টা করতে পারে তাহলে এই প্রত্যেকটা দেশে প্রচুর পরিমাণে ডিফেন্স আর্মস, অ্যামিউনেশন, ডিফেন্স সিস্টেম এক্সপোর্ট করতে পারে এবং $বিলিয়ন কামিয়ে নিতে পারে। কারণ এই দেশগুলোর ইমিডিয়েট নিজের ডিফেন্সকে স্ট্রং করতে হবে, বাট এদের কাছে কোনো ইকোসিস্টেম নেই। জাপানের সায়েন্টিস্টরা কিছু আবিষ্কার করবে, তৈরি করবে, সাউথ কোরিয়ার সায়েন্টিস্টরা করবে, ইঞ্জিনিয়াররা করবে, এই গোটা ইকোসিস্টেমের জন্য 10টা বছর টাইম লাগে। একটা রকেট বানিয়ে নিলাম, হয়ে গেল না তো, একটা মিসাইল বানিয়ে নিলাম, তার টেস্টিংয়েই তো 3-4 বছর চলে যাবে। ভারত এই জিনিসটা লাস্ট 1 দশকে বিল্ড করে ফেলেছে। এখন ভারতের কাছে গোল্ডেন অপরচুনিটি এই মার্কেটটাকে ধরে নেবার। ওয়ার্ল্ড অর্ডার যখন চেঞ্জ হয়, ওয়ার্ল্ড অর্ডার হিসেবে ওয়ার্ল্ড অর্ডারে নতুন কে লিডার উঠে আসবে আপনার কি মনে হয়? আমার কথা অনুযায়ী কেন আপনি বিশ্বাস করবেন? আপনি নিজের মতো করে ভাবুন যে টপ 5 দেশ কারা কারা রয়েছে। আমেরিকার ওপরই ট্রাস্ট উঠে যাচ্ছে। সেকেন্ড স্যার রাশিয়া, বড় দেশ, বিশাল বড় আয়তন, বাট রাশিয়া ডিক্লাইনিং। রাশিয়ার একটা সময় ছিল সোভিয়েত ইউনিয়ন, তারপর ভেঙে রাশিয়া হয়েছে, এখন রাশিয়াও ডিক্লাইন করছে, রাশিয়ার ক্ষমতা কমছে। তার মেন কারণ রাশিয়ার পপুলেশন কমছে, হিউম্যান রিসোর্স। কোনো একটা দেশের তো আগে লোক থাকতে হবে,
7 মহলা বাড়ি, বাড়িতে 2জন মানুষ, লোকই নেই ওই পরিবারে, ওই পরিবারের ইনফ্লুয়েন্স হবে আর কি করে? মানুষ তো থাকতে হবে, মানুষ ছাড়া কি করে হবে? রাশিয়াতে হু করে বার্থ রেট কমছে, মানুষ কমছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, ইয়াং মানুষ কমে যাচ্ছে। আমি ডেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আজ অব্দি এই চ্যানেলে যা যা কথা বলেছি ডেটা দিয়ে বলেছি, ডেটা ছাড়া কোনো কথা বলবো না। যার আইকিউ ঠিক আছে, কমন সেন্স ঠিক আছে, সে ডেটা চেক করে সিদ্ধান্তে আসে, কোনো কিছু বিশ্বাস করে না। রাশিয়া হিটস 2 সেঞ্চুরি লো ইন বার্থ রেট। ক্রেমলিন মানে রাশিয়ার রাজধানী লার্জ ফ্যামিলি তৈরি করার জন্য পুশ করে যাচ্ছে। আপনি ভাবুন, সরকার বলছে প্লিজ বাচ্চা নিন, প্লিজ বাচ্চা নিন। পুতিন আর্টস বিজনেস টু এনকারেজ এমপ্লয়িজ টু হ্যাভ মোর চিলড্রেন। ভ্লাদিমির পুতিন মালিকদের বলছে কলকারখানার, আপনাদের এমপ্লয়ীদের প্লিজ বলুন বেশি করে বাচ্চা নিতে। কোন জায়গায় পৌঁছে গেছে একটা দেশের চিন্তা? তার কারণ হচ্ছে রাশিয়ার যে টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট, আমি গুগল থেকে লাইভ দেখাচ্ছি, সেটা হচ্ছে 1.37 চিলড্রেন পার উইমেন। মানে ফার্টিলিটি রেট যদি 2.1 থাকে তাহলে দেশের পপুলেশন স্টেবল থাকে, বাড়েও না কমেও না। 2.1 এর নিচে নামছে মানে হু হু করে কমে যাচ্ছে, পপুলেশন বাড়া দূরের কথা, কমে যাচ্ছে। মানে এইভাবে ভাবা হয় যে 10 জন কাপল, 10টা পুরুষ 10টা মহিলা, 20 জন, এর প্রত্যেক মহিলার মানে 10 জন মহিলা যদি 2.1টা করে বাচ্চা হয়, 2.1 তো বাচ্চা হয় না, মানে 10 জনের টোটাল যদি 21টা বাচ্চা হয়, 10 জন মহিলা মানে ওনাদের তো হাজবেন্ডও আছে 10 জন, তো 20 জন আগের প্রজন্মের মানুষ, তাদের সন্তান কত হলো? 21। তাহলে মনে করা হয় যে জনসংখ্যা স্টেবল থাকবে, যে এই 20 জন মারা যাবে একটা সময় গিয়ে, তারা 21 জনকে রেখে গেল। এবার আপনি বলবেন 21 জন, একজন তো বেড়ে গেল না। একজন কোনো না কোনো কারণে হয় বিয়ে করবে না, নইলে প্রি ম্যাচিওর ডেথ হয়ে যাবে, তো ভবিষ্যতেও আবার 20 থেকে যাবে। প্রত্যেক 21 জনে একজন হয় মারা যায়, বিভিন্ন রোগ থাকলো, সন্তান হলো না, বিয়ে করলো না, ঠিক আছে? আর এখন কি হচ্ছে, 20 জন করে ওপরের জেনারেশনের রাশিয়ান মারা যাচ্ছে, রেখে যাচ্ছে 13.7 জনকে, মানে 14 জনকে। অবস্থা এতটা খারাপ। তো এরা আর নতুন সুপার পাওয়ার হওয়ার দিকে নেই। নেক্সট আপনি কাকে ভাববেন? আপনি ভাববেন চলো আমেরিকা হয়ে গেল, রাশিয়া হয়ে গেল, চীন। কেন? চীনের ইকোনমি ভালো, ইকোনমি তো ভালো হতে হবে, তাই না? না, চীনের ইকোনমি ভালো ছিল, চীনের ইকোনমি ডিক্লাইন করতে শুরু করে দিয়েছে। আপনারা মন গড়া কথা বলছেন, আজ অব্দি এই চ্যানেলে বলিনি, তথ্য ছাড়া। গতকালের রিপোর্ট, এবার এগুলো একটু পড়তে হয়, আমিও যেমন পড়ি আপনারাও পড়লে নিজেরাই দেখতে পাবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। ব্লুমবার্গ থেকে শুরু করে দ্য গার্ডিয়ান অবধি, চায়নাস ইকোনমিক শোয়িং সাইন্স দ্যাট স্লো ডাউন মে বি এক্সটেন্ডিং। চায়নাস ইকোনমি উজ মাউন্ট উইথ ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট। চায়নাস গ্রোথ এক্সপেকটেশনস ইজ as economy loses momentum in July. China's economy slows further in July. এবং এটা হবারই ছিল। কেন হবার ছিল? ওই ধৈর্য, জীবন ওই জিনিসটা না বড্ড বেশি দরকার। মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন, যে সয় সে রয়। ধৈর্য, সইতে হবে, পেশেন্স। সব এক্ষুনি তাড়াহুড়ো করে ফেললে গন্ডগোল হবে। ওই জন্য আপনারাও অনেক সময় ওয়েট করতে পারেন, আর কত ওয়েট করব, বুড়ো হয়ে গেলাম, নিজের জীবনে দেখে যেতে পারবো না, চীন এত এগিয়ে চলে গেল, ভারত সেই করছে তো করছে, হচ্ছে তো হচ্ছে। ভারত টাইম নিতে পারে, কিন্তু যা হচ্ছে পাকাপাকি ভাবে হচ্ছে। আর চীন হরবর তরবর করে কারোর কথা না শুনে যা মনে আসছে এক ধাক্কায় করে দিল। করে কি করেছে দেখবেন, কি মারাত্মক কাণ্ডটা বানিয়ে রেখেছে চীন। এখান থেকে ওরা ফিরে আসবে কি করে? এটা চীনের পপুলেশন ম্যাপ, দেখাই তারপর বুঝবেন। স্যার মানে এই গোটা দেশটা চীন, গোটা দেশটার 50%-এর বেশি অংশ এইদিকে বাস করে 6% মানুষ।
50%-এর বেশি অংশ এই দিকে, দেখলেই চোখে বুঝতে পারবেন। প্রায় 60% অংশ এই দিকটায় আছে, 6% লোক এখানে থাকে, আর এই 40% জায়গায় থাকে 94% মানুষ। আপনি বুঝতে পারছেন কি মারাত্মক ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে। সার্বিক উন্নতি হয়নি, যেখানে হয়েছে এক ধাক্কায় ওখানে সব করে দিয়ে গেছে। যেটা আমাদের রাজ্যের একটা দীর্ঘদিনের প্রবলেম ছিল, সবকিছু কলকাতা কেন্দ্রিক। আমি নিজে কলকাতার কাছে থাকি, বাট আমার ভাল লাগছে যে নতুন সরকার অন্তত বলছে আসানসোলে মেট্রো হবে, শিলিগুড়িতে মেট্রো হবে, পুরুলিয়াতে কারখানা হবে। সব জায়গায় হতে হবে না, কোনো একটা জায়গা কেন্দ্রিক হয়ে গেলে তার আয়ু বেশি দিন থাকে না। ওই এক জায়গার উন্নতি, অন্য জায়গা সব ডুবে আছে। এই মারাত্মক গন্ডগোলের কাজ তো এরা করে রেখেছে। এবার রাতারাতি এই লোকগুলোকে এখানে সরাবে কি করে, এখানে বাকি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে কি করে? একটা জায়গা বললাম জাস্ট। এবং ফার্টিলিটি রেট ডাউন হয়ে গেছে চীনেরও, এবং চীনের মানুষজনের মধ্যে একটা হতাশা চলে এসছে। সামগ্রিক উন্নতি না হলে এগুলো হবেই, আজ না হোক কাল। 30 বছর ভাল লাগবে, তারপর ডাউন হবে। তো চীন পারবে না নতুন ওয়ার্ল্ড অর্ডারে লিডার হতে। এবং চীনের ভাষা আর একটা সমস্যা, ম্যান্ডারিন। আপনি হিন্দি ভাষা সারা পৃথিবীতে মোটামুটি কাউকে না কাউকে কোথাও পেয়ে যাবে বোঝে, যেটা ভারতের বেশিরভাগ লোকের ভাষা। ম্যান্ডারিন কজন বোঝে? চীন পৃথিবীর সঙ্গে কানেক্ট করতে পারে না ভাষার জন্য। নেক্সট, চীনের রেকর্ড অত্যন্ত খারাপ রেকর্ড, যে দেশে গেছে তাদের ডুবিয়ে দিয়েছে। এইখানে সুযোগ তৈরি হয় ভারতের জন্য। ব্যাপারটা এত সহজও না যে ভাত মাখা আছে গালে পুরে নেবো, বাট একটা সুযোগ আছে, চেষ্টা করে দেখা যেতে পারে সুপার পাওয়ার নাম্বার 1 হওয়ার জন্য। ভারতের কাছে ইকোনমি আছে গ্রোয়িং, ভারতের মিলিটারি স্ট্রং, ভারতের ট্র্যাক রেকর্ড ভালো, ভারতের হিউম্যান রিসোর্স আছে, এবং দিনের শেষে মেন কথা, ভারতের কাছে একটা আদর্শ আছে। ভারতের আদর্শ ক্লিয়ার, বসুধৈব কুটুম্বকম, সবাইকে নিয়ে এগিয়ে চলো। লিডার হব না আমরা, আমরা বিশ্বগুরু হতে চাই, আমরা ট্রেনার হতে চাই, আমরা টিচার হতে চাই। টিচার বাকি সবাইকেও শেখায়, কারোর খারাপ চায় না। বাকিদের থট প্রসেস আমরা বস হব, লিডার হব। ভারতের থট প্রসেস আমরা বিশ্ব গুরু হব। আমরা তো জাস্ট টিচার হতে চাই, গুরু। তো সব দিক থেকে ভারতের কাছে একটা অপরচুনিটি আসছে, এবং এই অপরচুনিটিটার জন্য থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প। এবার নেক্সট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সাউথ কোরিয়ার ওপর ডোনাল্ড ট্রাম্প এরকম ক্ষেপে গেলেন কেন? তার কারণ হচ্ছে ইরান যুদ্ধ। মানে দুটো ব্যাপার। এক, ডোনাল্ড ট্রাম্প খুব করে চেয়েছিলেন যে ইরান যুদ্ধটাকে উনি এমনভাবে প্রেজেন্ট করবেন যে আমেরিকা এবং বাকি সভ্য পৃথিবী অসভ্য ইরানের ওপর অ্যাটাক করছে, এরকম একটা ন্যারেটিভ উনি চালানোর চেষ্টায় ছিলেন। ইসরায়েল ছাড়া কাউকেই পাশে পায়নি, কোনো দেশই তো যোগ দেয়নি। তো সাউথ কোরিয়ার উপর মারাত্মক ক্ষেপে গেছে। সাউথ কোরিয়াকে বলেছিল এসো তোমরাও যোগ দাও। সাউথ কোরিয়া কি যোগ দেবে? সাউথ কোরিয়ার না একটা এয়ারফোর্স আছে, না স্ট্রং মিলিটারি অ্যাজ সাচ কিছু আছে, কি আমেরিকাকে হেল্প করতে যাবে বলুন তো? ওদের ওখান থেকেই বরং জিনিসপত্র আমেরিকা সরিয়ে এনে গালফ কান্ট্রিজে লাগিয়ে দিয়েছিল ইরান যুদ্ধের সময়। তো সেটা নিয়ে একটা রাগ আছে ডোনাল্ড ট্রাম্পের। সেকেন্ড ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে যে সাকসেস চেয়েছিল সেটা পায়নি। তো কারোর ওপর তো রাগ মেটাতে হবে, দেখ ওকে কেমন শাস্তি দিলাম দেখলি। এইটা বোঝানোর জন্য একটা স্কেপগোটও দরকার ছিল, সেটা পেয়ে গেছে সাউথ কোরিয়াকে। এবং ইরান যুদ্ধের ফলাফলও অদ্ভুতভাবে, মানে মহাকাল স্বয়ং হয়তো ভারতকে ইঙ্গিত দিচ্ছে, যেটা ভারতের সময়। আপনি দেখুন, ভারত ইরান যুদ্ধে কোথাও কিছু ছিল না, কিন্তু কি সুন্দর ভারতের ফরে গোটা ব্যাপারটা চলে এলো আস্তে আস্তে। ইরান যুদ্ধে যদি আমেরিকা জিতত, যে সম্ভাবনা টেকনিক্যালি মিলিটারিলি সবসময় বেশি, তাহলে লং টার্মে গিয়ে কখনো ভারতের একটু উপকার হতো, যে ইসলামিক টেরোরিস্ট যে নেটওয়ার্ক আছে সেটা বন্ধ হতো। আর যদি ইরান জিতে যেত, তাহলে ভারতের শর্ট টার্মে সঙ্গে সঙ্গে লাভ হয়ে যেত। আমেরিকার হম্বি তম্বি দর্প সঙ্গে সঙ্গে আটকে যেত, এবং আমেরিকা যে একদম
মোমেন্টাম নিয়ে একের পর এক দেশে অ্যাটাক করছিল, সেটা থেমে যেত। কারণ আমেরিকার টার্গেট লিস্টে ভারতও আছে, সামরিক টার্গেট লিস্টে নয়, ডিপ স্টেটের টার্গেট লিস্টে। কিন্তু ব্যাপারটা এত সুন্দর হলো, যুদ্ধটা এমন জায়গায় এসে থামলো, আমেরিকা এর মধ্যে জড়িয়ে গেল। আমেরিকাও চাইলেও চেষ্টা করেও পারছে না যে ফুল নজর দিল্লিতে দিয়ে দেবো, সরকার বদলে দেবো, দেশের মধ্যে আন্দোলন লাগিয়ে দেবো, কিছু একটা ঝামেলা পাকিয়ে দেবো। কারণ ইরান যুদ্ধে কোনো সলিউশন না হয়ে যে ঘেঁটে গেল, বলে না ব্যাপারটা ঝুলে গেল মাঝখান থেকে গোটা প্ল্যানটা, এই যে আটকে আছে, এটা আমেরিকার জন্য সব থেকে গন্ডগোলের। আমেরিকা ওর মধ্যে ফেঁসে আছে, অন্যদিকে মাথা দিতে পারছে না। তো ইটস গুড ফর ইন্ডিয়া, সেই সময়টা ইন্ডিয়াকে আরো স্ট্রং হয়ে নিতে হবে। এবার সাউথ কোরিয়া কতটা রেডি নর্থ কোরিয়ার হাত থেকে বাঁচতে আমেরিকার সাহায্য ছাড়া? আমেরিকা যে কোনো দিন বলতে পারে আর তোমাদের ওখানে আমার মিলিটারি থাকবে না তোমায় বাঁচাতে। দেখুন 2016 নাগাদ অ্যাকচুয়ালি যখন ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্ম এসছিল, সাউথ কোরিয়া বুঝে গেছিল যে আমেরিকা আমাদের লং টার্মে বাঁচাবে না, আমাদেরটা আমাদের ভেবে নিতে হবে। 2016 থেকে 2026 লাস্ট 10 বছরে সাউথ কোরিয়া নিজের ডিফেন্সের ওপর মারাত্মক খরচ করেছে। 10 বছর টাইম ওরা পেয়ে গেছে নিজেদের সাজিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার। 2016 এই ঘটনা হলো, ওরা শেষ হয়ে যেত জাস্ট। প্রত্যেক বছর 9% মতো করে ডিফেন্স বাজেট বাড়িয়ে গেছে সাউথ কোরিয়া। এদের ডিফেন্স বাজেট কত জানেন? $47 বিলিয়ন। আপনি বলবেন ও স্যার, $47 বিলিয়ন, আমাদের তো একদম এর থেকে কত বেশি, আমাদের তো প্রায় ডবল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের $86 বিলিয়ন, প্রায় ডবল, খুব ভালো। এবার আমি দুটো কথা বলি, সাউথ কোরিয়ার সাইজ কোনটুকু দেখেছেন আর ভারতের সাইজ কতটা? ওইটুকু দেশ $47 বিলিয়ন, এটা ভেবে দেখুন। সেকেন্ড, ভারতের $86 বিলিয়ন না বেশিরভাগ টাকা পেনশন দিতেই চলে যায়। সাউথ কোরিয়া পেনশন দিতে হয় না আর্মিদের, ওদের টাকাটা যায় ইনফ্রাস্ট্রাকচারে, নতুন ইকুইপমেন্টস কেনাতে, নতুন ইনোভেশনে, লাস্ট 10 বছর ধরে যেটা ওরা করে যাচ্ছে। এবং এর ফলস্বরূপ আপনারা হয়তো অনেকে ভাবতেও পারেননি, আমি যে ডেটাটা এখন দেখাবো, ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 যেটা রিসেন্ট পাবলিশ হয়েছে, কি দেখছেন? সাউথ কোরিয়া গোটা পৃথিবীতে 5 নম্বরে। এটা যত কম স্কোর থাকে সে টপ হয়। আমেরিকা স্বাভাবিক টপে, দেন রাশিয়া, দেন চীন, 4 নম্বরে ইন্ডিয়া, ইন্ডিয়ার পর 5-এ সাউথ কোরিয়া। আপনার অদ্ভুত লাগছে না? ফ্রান্সের আগে চলে এসছে সাউথ কোরিয়া। তার কারণ হচ্ছে ওই বাজেট ওদের হু হু করে লাস্ট 10 বছর ওরা নিজেদেরকে রিবিল্ড করছে মিলিটারি, যে আমেরিকা যে কোনো দিন বিট্রে করতে পারে। এই হচ্ছে সাউথ কোরিয়ার এই মুহূর্তের অবস্থা। নর্থ কোরিয়ার সঙ্গে কিছু হলে তখন দেখা যাবে কতটা ওরা নিজেদেরকে ঠেকাতে পারছে। নর্থ কোরিয়া হঠাৎ করে আমেরিকা ওর ওপর এত বন্ধু বন্ধু করতে শুরু করলো কেন? আমার ধারণা একটা রিওয়ার্ড দিচ্ছে। কিসের রিওয়ার্ড? যখন ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ পিকে ছিল, এই চ্যানেলে ভিডিও আছে, মনে করতে পারবেন আপনারা, তখন নর্থ কোরিয়া জাপানকে টার্গেট করে জাপানের আশেপাশে মিসাইল ছুড়ছিল। তো যদি নর্থ কোরিয়া সেই সময় জাপানকে এবং সাউথ কোরিয়াকে বেশি ব্যস্ত মানে বিরক্ত করতে চাইতো, মিসাইল ছোড়া কন্টিনিউ রাখতো, তো আমেরিকার পক্ষে খুব টাফ হয়ে যেত। ইরান বাঁচাবে না জাপান বাঁচাবে না সাউথ কোরিয়া বাঁচাবে। তো নর্থ কোরিয়া সেটা করেনি, একদিন করে থামিয়ে দিয়েছিল। হতে পারে নর্থ কোরিয়া একটা মেসেজ দিয়েছিল, আমেরিকা বেশি ঝামেলা পাকালাম না, আমেরিকা এখন ওকে রিওয়ার্ড দিচ্ছে যে তুমি আমার বন্ধু। হতে পারে সেই সময় নর্থ কোরিয়ার সঙ্গে আমেরিকার আর্মির কোনো অফিসার ব্যাক চ্যানেল নেগোসিয়েশন করে নিয়েছিল, ভাই আমাদের ইরানে ফোকাস করতে দে, চুপচাপ বস থাক, তোকে বন্ধু টন্ধু বলে নেওয়া হবে, তুই বড় ডেমোক্রেটিক লিডার হয়ে যাবি, ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে দেবে। হতে পারে। এবার গোটা পৃথিবীর অবস্থা বুঝলাম, আমাদের তো দিনের শেষে ভারতকে নিয়ে বুঝতে হবে। দেখুন ভারত সরকারের প্রথম যেটা এই মুহূর্তে কাজ, আমার মনে হয় ডিফেন্স ডিপার্টমেন্টকে প্রচন্ড স্ট্রং করা। এবং ডিফেন্স মানে কেবলমাত্র ডিআরডিও নয়, ডিফেন্স মানে ইসরো,
কারণ স্যাটেলাইট ছাড়া কোনো কাজ হয় না আজকের দিনে। ইসরো, ডিআরডিও আর আমাদের প্রাইভেট যত কোম্পানি তৈরি হচ্ছে, কিছু সর্বজ্ঞানী লোকজন বলেছিল সব প্রাইভেট হয়ে গেল, দেশ বেচে দিল গো। এইবার তা আমেরিকার লকহিড মার্টিন কি সরকারি কোম্পানি? বোয়িং কি সরকারি কোম্পানি? যে দেশের প্রাইভেট কোম্পানি যত স্ট্রং সে দেশ তত স্ট্রং হয়েছে। ইকোনমির বেসিক রুল, এর জন্য তো একটু ইকোনমি পড়াশোনা করতে হবে। তো আজকে যখন আমাদের দেশের প্রাইভেট কোম্পানিগুলো একের পর এক কামাল করে দেওয়া কাজ করছে, তখন এদের আর দেখা টাকা যাচ্ছে না। এখন নতুন কোনো ইস্যু নিয়ে বিভিন্ন লম্বা চওড়া বক্তব্য দিচ্ছে। আমাদের ইসরো, ডিআরডিও, প্রাইভেট কোম্পানি তিনটে সেগমেন্টকেই আরো সুপার স্ট্রং করতে হবে, আরো এদের সাপোর্ট দিতে হবে, গভর্নমেন্টকে আরো বাজেট এখানে ইনভেস্ট করতে হবে। নাম্বার 1 আমি মনে করি। নাম্বার 2, ভারতের সঙ্গে প্রচুর ছোট ছোট দেশ না এখন রিলেশন বিল্ডিং এ আগ্রহী হবে, যে নতুন যে সুপার পাওয়ার হতে পারে তার সঙ্গে রিলেশন ভালো করতে শুরু করি। তার জন্য ভারতের সঙ্গে তারা বিজনেস করতে চাইবে, ভারতের এক্সপোর্টের অপরচুনিটি খুলবে। তার জন্য ভারতের ইমেজ, ভারতকে সুপার স্ট্রং করতে হবে এখনই, কোনো টাইম আমাদের হাতে নেই আর। সব দিক থেকে, যে ভারত থেকে কোনো এক্সপোর্টের জিনিস আসছে মানে সেটার সুপার কোয়ালিটি, এই ইমেজ বানাতে হবে। এবং এতে সাধারণ মানুষের যেরকম ভূমিকা থাকবে, যারা গভর্নমেন্ট অফিসার, যারা সরকারি কর্মচারী, তাদের একটা বড় ভূমিকা থাকবে, কারণ সিস্টেম আলটিমেটলি তারাই চালায়। আপনি দেখেছেন তুকারাম মুন্ডে কয়েকদিন ফেসবুকে, ইনস্টাগ্রামে ভাইরাল, ইউটিউবে, ফুড সেফটি অফিসার, চারিদিকে রেড মারছে, আর কোথাও যদি খাবার পচা পাচকো এইসব দেখছে সিল করে দিচ্ছে দোকান। এবং মুম্বাইয়ের রেস্টুরেন্টগুলো খাবারে আর রং মেশাচ্ছে না, নর্মাল খাবার সার্ভ করছে। আগে যেগুলো দেখা যেত লাল রঙের চিকেন ললিপপ, এখন দেখা যাচ্ছে নর্মাল চিকেন ললিপপ, ভাজলে যেরকম কালার আছে ওইটুকুই, অস্বাস্থ্যকর ফুড কালারটা মেশাচ্ছে না, বাকি দোকান চালাচ্ছে। তো দেখুন, ভারতবর্ষের ফুড সেফ, সিকিওর, ভারতীয়দের শরীরও ভালো থাকছে, সারা পৃথিবীতে মেসেজও যাচ্ছে। যখন কোনো বিদেশি এসে কলকাতা বা দিল্লি বা মুম্বাইতে খাবার খাবে, একজন অফিসার করছে না। একজন অফিসার যদি এতটা করতে পারে, সবাই চেষ্টা করলে কতটা না হয়। আপনি বলুন, ও স্যার ওরকম একজন লোকই থাকে আর থাকে না। আমাদের চ্যানেলে স্কিল বাংলায় 15ই আগস্টে আমরা একটা পডকাস্ট পাবলিক করেছিলাম শ্রী নরেশচন্দ্র দাস স্যারের, এক্স সুবেদার মেজর রিটায়ার্ড। ওনার পডকাস্টটা দেখেছেন? বলছে আমার গ্রামে আমি দেখলাম জল নেই, আমি চলে গেলাম গ্রামের সবার সই করিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে সরকারের কাছে। তাই আমি বললাম, পডকাস্টই মনে আমি জিজ্ঞেস করছি আপনি কি পঞ্চায়েত প্রধান না কাউন্সিলর? বলছে না না, রাজনীতির সঙ্গে তো আমার যোগ নেই, এটা তো আমার দায়িত্ব। ইন্ডিয়ান আর্মি, চাকরি ছেড়ে দিয়েছে, মেন্টালিটি একই আছে। প্রবলেম আছে আমার দেশ, সলিউশন আমাকেই করতে হবে, চলো কোথায় সলিউশন আছে দেখবো। ফেসবুকে বসে বসে সিস্টেমে গলত আছে, এদেশের কিছু হবে না, ওইসব কমেন্ট করবো না, পোস্ট করবো না। গোটা গ্রামে জল নিয়ে এসছে একজন লোক, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস, কেউ পারেনি। সাধারণ মানুষ হিসেবে গেছে অ্যাপ্লাই করে। তো এই ধরনের মানুষই তো চাই আমাদের সমাজে, এবং আছে এই ধরনের মানুষ। আমাদের বুঝতে হবে আমরা কাদের হাইলাইট করব, এদের না যারা কুৎসা করে বেড়ায় এদেশের কিছু হবে না গো তাদের। আমি সংকল্প নিচ্ছি এই চ্যানেল থেকে, যে যা নেগেটিভ করার করে যান, ওতে আমি আমার সময় এফোর্ট কিচ্ছু দেব না। আমি পজিটিভিটিতেই আমার সময় এফোর্ট দেব। 1 লক্ষ সোলজার আমি তৈরি করব, সোলজার মানে আর্মির সোলজার না, যারা গভর্নমেন্ট জবে দেশের সেনা হিসেবে কাজ করবে। কেউ ক্লার্ক হিসেবে, কেউ পঞ্চায়েত ডিপার্টমেন্টে, কেউ আইসিডিএস ডিপার্টমেন্টে, কেউ অন্য কোনো ডিপার্টমেন্টে। কারণ সরকারি কর্মীরা যদি ঠিকভাবে সরকারের সিস্টেম চালায়, আমাদের দেশ বেটার হতে টাইম লাগবে না। 1 লাখ সোলজার আমি তৈরি করলেই হবে? সরকার তো পরীক্ষা নিতে হবে। ইয়েস, ভোটের প্রচারের সময় এত দল এত কিছু বলেছিল, প্রতিশ্রুতি, আমি কোনোদিন বলিনি স্টুডেন্টদের, কারণ যতক্ষণ না আমার কনভিকশন আসছে, আমি পারফেক্ট খবর জানতে পারছি, ততক্ষণ আমি বলি না।
ভোটের পরও 3 মাস চলে গেছিল, সরকার এটা ওটা সেটা অনেক কিছু বলেছিল, আমি বলিনি এই চ্যানেলের স্টুডেন্টদের, বাট আজকে বলছি কারণ পারফেক্ট নিউজ চলে এসছে আমার কাছে, এবং তবে আমি গিয়ে কোনো কথা বলি। 1 লক্ষ টোটাল শূন্য পদে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট হবে আগামী 8 থেকে 9 মাসের মধ্যে। তো যেহেতু আমরা আমাদের ইনস্টিটিউটে আমাদের মেন কাজ সরকারি চাকরির জন্য পড়ানো, খুব করে চেষ্টা করব 1 লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে যাতে 70-75 হাজার আমার ছাত্রছাত্রী থাকতে পারে, সেভাবেই পড়াচ্ছিও সবসময়, আরও বেশি করে এফোর্ট দেব ক্লাসে, এবং চেষ্টা করব, এই আশা থাকবে যে আমার স্টুডেন্টরা যারা সরকারি চাকরিতে জয়েন করবে, এই 1 লক্ষ শূন্য পদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন ভ্যাকেন্সিতে পরীক্ষা দিয়ে, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখছো, সৎভাবে নিজের কাজটা করে যেও, দেশ পাল্টে যাবে। অন্য কোনো রেভলিউশন বিপ্লব কিচ্ছু দরকার নেই, প্রত্যেকটা মানুষ নিজে যদি নিজেকে বেটার করে ফেলে, গোটা দেশ এমনি বেটার হয়ে যাবে। আর তোমরা সিস্টেম বেটার করার সুযোগ পাচ্ছ সরকারি কর্মী হিসেবে, তো সেটুকু করো, এটুকু আমার স্টুডেন্টদের থেকে আমার এক্সপেকটেশন থাকবে, চাওয়া থাকবে। থ্যাংক ইউ, ভালো থেকো স্টুডেন্টরা, আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন আশা করি। আজকের যে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, জাপান, আমেরিকার জিওপলিটিক্যাল তাদের যে সিকিউরিটি আমব্রেলা, তার ফলে ট্রাস্ট ব্রিচ হওয়া, ইন্ডিয়ার জন্য নতুন অপরচুনিটি, টোটাল জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। থ্যাংক ইউ।